প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আমার টার্গেট এখন নতুন রূপে আরো এগিয়ে। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আর আজকে যে সাবজেক্ট হতে চলেছে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে যে চ্যাপ্টারটা আছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ। তো আজকে আমরা সেই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন আছো, তারা ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কিনা, তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ আমাদের এখানে কিন্তু পড়াশোনার পাশাপাশি খুব সুন্দরভাবে পড়াশোনা হয়, আর পড়াশোনার পাশাপাশি কিন্তু মজাও হয়ে থাকে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো বললাম সেটা হচ্ছে কি ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের তাপের যে চ্যাপ্টার সেটা হচ্ছে তাপের সমূহ, তাপের যে ঘটনা হয় তার সমূহগুলো পড়বো। সাধারণত তাপের মানে বিভিন্ন যে পদার্থ কটি কটি ভাগ থাকে, 3টি সাধারণত ভাগ আছে পদার্থের আমরা জানি। সেটা হলো কি, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে কি গ্যাসীয়। তো আজকে সেই সমস্ত এই কঠিন, তরল আর গ্যাসীয়র যে তাপ প্রয়োগ করলে তাদের কি হয়, সেই তাপ প্রয়োগের ফলে কি কি ঘটনা হতে পারে, তো সেগুলি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে পদার্থ কত প্রকার। পদার্থ প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। আরো এক প্রকার আছে, কিন্তু সেই সম্পর্কে আলোচনা আজকে করব না। পদার্থ সাধারণত 3 প্রকার হয়ে থাকে: কঠিন, তরল, আর কি গ্যাসীয়। আরেক প্রকার হচ্ছে প্লাজমা। সেটা না কঠিন হয় না তরল হয়, যেমন লাভা, ম্যাগমা, জেলি, এই সমস্তগুলো কিন্তু ওটা প্লাজমার মধ্যে পড়ে। তো সেটা নিয়ে আলোচনা বিস্তারিত আজকে আলোচনা হবে না। আজকে যেটা হবে সেটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়র মধ্যে আলোচনা হবে। তো আচ্ছা, তোমরা সবাই জানো যে তাপ প্রয়োগ করলে কোনো একটা, মনে করো লোহার দণ্ড, সেটাকে তাপ প্রয়োগ করলে সেটা কিন্তু দৈর্ঘ্যে, প্রস্থে, আয়তনে সব দিক থেকে কিন্তু, ক্ষেত্রফলে, আয়তনে সব দিক থেকে কিন্তু বেড়ে যায়, তাই না? তোমরা দেখবে যেমন বেশ কিছু উদাহরণ আমাদের যদি দৈনন্দিন জীবনে যদি দেখি, যে বেশ কিছু তাপের বেড়ে যাওয়ার ফলে মানে তাপের প্রসারণ ঘটার ফলে কি কি ঘটতে পারে। তোমরা সবাই জানো পরীক্ষার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রেল লাইনের যে লাইনগুলো হয় সেখানে লোহার পাতগুলোর মাঝে ফাঁক রাখা হয় কেন? কেন ফাঁক রাখা হয় লোহার রেল লাইনের মাঝে? কারণ হচ্ছে কিন্তু একটাই, কারণ রেল লাইনটা কি দিয়ে তৈরি হয়? লোহার ধাতব পাত দিয়ে তৈরি হয়। আর উষ্ণতা বাড়া বা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়, মানে যে পাতটা আছে সেটাও কিন্তু বাড়তে থাকে। এবার যদি মনে করো এখানে একটা রেল লাইন আছে, মনে করো এখানে একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, এখানে জয়েন্ট আছে, জয়েন্টটা এরকম হবে। যদি মনে করো এই জায়গাগুলোতে ফাঁক না থাকে, তাহলে কি হবে? যদি পুরোটা জয়েন্ট থাকতো তাহলে তাপ প্রয়োগের ফলে কি হতো, লোহার পাত কিন্তু বাড়তো। এবার মনে করো দুদিকেই ব্লক করা, কোনো ফাঁকা নেই, তাহলে বাড়লে কি হবে? রেল লাইন বাড়তে গিয়ে যখন এদিকে বাড়তে পারবে না, কারণ কি এখানে ব্লক করা রয়েছে, বাড়তে যদি না পারে তাহলে কি রেল লাইনটা বেঁকে যাবে, আর যার ফলে কিন্তু ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এই কারণেই কিন্তু রেল লাইনে ফাঁকা থাকে। আরো কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু তার আগে বুঝে নিই যে তাপ কিভাবে তাপ প্রয়োগ করার ফলে কিভাবে বেড়ে যায়, কিভাবে কমে তো যাবেই না, বেড়ে যাবে কিভাবে, তো সেগুলো আমরা আলোচনা করব এখন। কি হবে, প্রথমে আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করি। কঠিন পদার্থের মনে করি এটা একটা ধাতব দণ্ড, এটা একটা কি ধাতব দণ্ড। এইটার উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কিভাবে বাড়বে? 1 নম্বর তার দৈর্ঘ্য বাড়বে, 2 নম্বর তার ক্ষেত্রফল বাড়বে, 3 নম্বর তার আয়তন বাড়বে। 3 নম্বর কি বাড়বে? তার আয়তন বাড়বে। কি কি বাড়বে তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কি কি প্রসারণ ঘটে? একটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, একটা হচ্ছে ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, আরেকখানা হচ্ছে কি আয়তনের প্রসারণ ঘটে। মনে করো তাপ প্রয়োগের ফলে এদিকটা বাড়লো আর এদিকটা বাড়লো, যে কোনো একটা দিক বাড়লো, তাহলে একে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। কি বলা হয় একে? দৈর্ঘ্য প্রসারণ বলা হয়ে থাকে। যদি মনে করো ক্ষেত্রফল বাড়লো, একটা লোহার পাত রয়েছে, মনে করো একটা লোহার পাত রয়েছে, এটা হচ্ছে একটা লোহার পাত, এটা মনে করো বেড়ে এটা এত বড় হয়ে গেল। কি কত বড় হয়ে গেল? এত বড় হয়ে গেল। এতটা যে বেড়ে গেল, এক্সট্রা হয়ে গেল, এটাকে কি বলা হয়? এটা ক্ষেত্রফলে বেড়ে যাওয়া বলা হয়, একে ক্ষেত্র প্রসারণ বলা হয়। আর আয়তন, মনে করো এটা এই যে লোহার পাত্রা রয়েছে এটা পুরোটাই একটা মোটা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু বলা হয় কি? আয়তন প্রসারণ বলা হয়। তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, তাপ প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যখন দৈর্ঘ্য প্রসারণ হবে,
ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সে সময় ক্ষেত্র প্রসারণ হবে, আর আয়তন বৃদ্ধি পেলে সে সময় কি হবে, আয়তন প্রসারণ হবে। বোঝা গেছে তাহলে কি বললাম? আচ্ছা, এবার একটা উদাহরণ দিয়ে দেখি, মানে একটা পরীক্ষার সাহায্যে দেখবো যে কিভাবে প্রসারণটা ঘটে। মনে করো, আচ্ছা আরেকটা কথা, সকল কঠিন বস্তুর জন্য কিন্তু প্রসারণ সেম না। সকল কঠিন বস্তুর জন্য কিন্তু প্রসারণ সেম হয় না, আবার সকল গ্যাসের জন্য কিন্তু প্রসারণ সেম না, আবার সকল তরলের ক্ষেত্রেও কিন্তু প্রসারণ সেম হয় না। এক একটা কঠিন বস্তুর যেমন যে যেমন উপাদান দিয়ে তৈরি তার ক্ষেত্রে প্রসারণ কিন্তু সমানই হবে। যেমন একটা পরীক্ষা আমরা দেখি, সেটা হচ্ছে মনে করো এটা একটা পাত রয়েছে, যেটা হচ্ছে পিতলের পাত, যেটা হচ্ছে কি পিতলের পাত, যেটা আমি কালো কালি দিয়ে করছি, এটা হচ্ছে পিতলের পাত। তার সঙ্গেই আরেকটা পাত রয়েছে, একদম তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাতটা, যেটা হচ্ছে কি লোহার পাত। যেটা কি পাত, লোহার পাত। যেটা কালো কালি দিয়ে করলাম সেটা হচ্ছে কি পিতলের পাত, এটা হচ্ছে কি পিতলের পাত, আর এটা হচ্ছে কি লোহা, এটা হচ্ছে লোহা। এইবার মনে করো যদি আমি দুটোকেই একটা বার্নার এখানে দিয়ে একটা বার্নার দিয়ে এখানে কি করা হলো, আগুন দেওয়া হচ্ছে। বার্নারের ছবি সে যাই হোক, ছবিতে কি যায় আসে বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার। যদি বার্নার এখানে দেওয়া হচ্ছে আর সেখানে আগুন মানে তাপ দেওয়া হচ্ছে, হলে কি হবে, যেহেতু পিতল একটা অন্য উপাদান আর লোহা কিন্তু অন্য উপাদান, দুটো ভিন্ন উপাদানের জন্য দুটোর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ বা যে প্রসারণই ঘটুক না, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ ভিন্ন হবে। পিতলের প্রসারণ কিন্তু লোহা অপেক্ষা বেশি হয়, পিতলের প্রসারণ কিন্তু লোহা অপেক্ষা বেশি হয়। এই দুটো যদি আলাদা থাকতো, যদি এই দুটো এক না থাকতো, যদি একসঙ্গে না থেকে আলাদা থাকতো, তাহলে কি হতো, পিতল হয়তো এত দূর বৃদ্ধি পেত, লোহা হয়তো এত দূর বৃদ্ধি পেত। কিন্তু যেহেতু দুজন একসাথে রয়েছে, সেক্ষেত্রে যদি বৃদ্ধি পেতে হয় দুটোকেই একসঙ্গে বৃদ্ধি পেতে হবে, না হলে কিন্তু হবে না। সুতরাং এইরকম ভাবে বৃদ্ধি কিন্তু দুটো একসঙ্গে থাকলে হবে না। এই ক্ষেত্রে কি দেখা যাবে, পিতলের প্রসারণ যেহেতু বেশি আর লোহার প্রসারণ যেহেতু কম, তখন পিতল চাইবে বেশি জায়গা নিতে আর লোহা চাইবে কি কম জায়গা নিতে। তখন সেক্ষেত্রে কি হবে, লোহারটা তো কম থাকবেই, এটা হচ্ছে লোহা, মনে করো লোহাটা তো কম থাকবেই, পিতলটা কি করবে, আচ্ছা লোহাটা কি হবে, মনে করো এতটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, লোহাটা জাস্ট এরম ভাবে বেঁকে যাবে, এরম ভাবে বেঁকে যাবে লোহাটা, আর পিতলটা তার উপর কিন্তু বেঁকে যাবে। এক্ষেত্রে দেখো পিতলের দৈর্ঘ্য কিন্তু বেশি হয়ে যায়, লোহার দৈর্ঘ্য কিন্তু কমই থাকে। কারণ কি, পিতলের যেহেতু দুদিকেই ব্লক, তার কিন্তু দৈর্ঘ্যে বাড়ার কোনো রাস্তা নেই, সেক্ষেত্রে কিন্তু সে বাড়তে চাইবে, আর লোহা বাড়তে চাইবে না। তার জন্য কি হবে, লোহাটা কুঞ্চিত হয়ে যাবে, পিতলটা কি যাবে, সব প্রসারণ হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে দুটো আলাদা আলাদা উপাদান হলেও আলাদা আলাদা প্রসারণ কিন্তু ঘটে থাকে। বোঝা গেছে কি বললাম? তো এবার আসবো সংজ্ঞা, যে দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়, তরলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয় সেটা দেখে নিই একবার। তো প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়। দৈর্ঘ্য প্রসারণ মানে কি, দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তো দেখো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে জাস্ট কি, প্রতি যে উষ্ণতা মনে করো রয়েছে, একটা উষ্ণতা মনে করো কিরকম রয়েছে, মনে করো T1 একটা উষ্ণতা রয়েছে, এখান থেকে T2 মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে, মানে তারপরে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, প্রত্যেক এক ডিগ্রিতে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থ, মনে করো কঠিন পদার্থটা হচ্ছে লোহা, মনে করো কঠিন পদার্থটা কি লোহা, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণটা ঘটবে, প্রত্যেক একক দৈর্ঘ্যে, মানে 1 মিটার দৈর্ঘ্য মনে করো একক দৈর্ঘ্য হলো, তার যে দৈর্ঘ্য প্রসারণ ঘটছে তাকেই কিন্তু বলা হয় ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। রৈখিক বা দৈর্ঘ্য যে কোনো একটা তোমরা বলতে পারো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে পারো, রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলতে পারো। তাহলে কি বললাম, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে বলা হয় ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। কি বলা হয়, ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো একটা জিনিস, একটা সংজ্ঞা আমি এখানে লিখছি, এখান থেকে তোমাদের 3টে সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, একটা সংজ্ঞা থেকে 3টে সংজ্ঞা কিন্তু তোমাদের মুখস্থ হবে। কিভাবে দেখে নাও, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এইবার মনে করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি লিখবো না, আমি কি লিখবো, এখান থেকে মনে করো দৈর্ঘ্যটা কেটে দিয়ে আমি করে দেবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়,
প্রতি 1 ডিগ্রি উষ্ণতা। আচ্ছা, যারা যারা কিন্তু আগেরটা লেখোনি আর নোট করতে চাইছো তারা কিন্তু আগে জাস্ট কয়েক সেকেন্ড রিভার্সে যাও, গিয়ে লিখে নাও, তারপরে আবার ভিডিওটা প্লে করো। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক, এক্ষেত্রেও কিন্তু আমরা দৈর্ঘ্যটা কেটে কি করে দেব, ক্ষেত্রফলে যে দৈর্ঘ্যটা কেটে কি করে দেব, ক্ষেত্র প্রসারণ ঘটে, তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে পদার্থের। তাহলে কি বললাম, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ ঘটে বা হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে দেখো, একটা জাস্ট প্রশ্ন মুখস্থ করো, বাকি দুখানা প্রশ্ন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, শুধুমাত্র নামগুলো কি করে দেবো, চেঞ্জ করে দেবো। যেমন এখানে ক্ষেত্রফলের জায়গাও যদি আমি কি করে দেবো, আয়তন করে দিই, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি করে দেবো, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনে কি করে দেবো, এটা আয়তনে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটে বা আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। বোঝা গেছে কি বললাম? খুবই কিন্তু ইজি। যারা যারা চ্যাপ্টারটাকে খুব কঠিন মনে করো, আদতে কিন্তু কোনো কঠিন না, কঠিন বলে অ্যাকচুয়ালি হয়ই না কিছু, যা জানলেই কিন্তু সেটা ইজি। যতক্ষণ তোমার জানা ছিল না ততক্ষণ ছিল কঠিন, এখন জানা হয়ে গেছে এখন কিন্তু ইজি। কঠিন বলে কিন্তু কিছু হয় না। তো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? যে 1 ডিগ্রি প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তাকেই কিন্তু বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইবার আমরা দেখবো যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি আমরা কিভাবে লিখি। আয়তন প্রসারণের গুণাঙ্কের একক যেটা হবে সেটা হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার কেলভিন এবং পার ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেছে কি বললাম? বা এখান থেকে তোমরা বলতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কেলভিন ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স -1 এগুলো বলতে পারো। কেন হলো? কারণ দেখে নাও, মনে করো আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকেই কিন্তু আমরা দেখে নিই ব্যাপারটা। আচ্ছা, আয়তন প্রসারণ গুণাঙ্ককে কিন্তু গামা দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। মনে করো একটা লোহার পাত ছিল, যার আয়তন কি ছিল, V1, যার আয়তন কি ছিল, V1। আর কত ডিগ্রি সেন্টিগ্রেডে? মনে করো T1 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা V1 ছিল। T1 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা কত ছিল, V1 ছিল। কিন্তু যখনই T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, মনে করো আরো 1 ডিগ্রি বাড়িয়ে দিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা ছিল T1, আর 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা হয়ে যাবে T2। তাহলে 1 ডিগ্রি থেকে যখন 2 ডিগ্রি বাড়িয়ে দিলাম, প্রতি একক দেখো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির বলেছে, আমরা 1 ডিগ্রি T1 ধরেছি, তারপর T2 ধরলাম। তো T1 উষ্ণতায় আয়তন ছিল V1, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মনে করো আয়তন বেড়ে গেছে, খানিকটা বেড়ে গেছে আয়তন, মনে করো এতটা আয়তন হয়ে গেছে, যাকে কি বলা হচ্ছে, V2 বলা হচ্ছে। তাহলে T2 তে কত, V2। তাহলে এক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, যতটা আয়তন বৃদ্ধি পেয়েছে। কতটা আয়তন বৃদ্ধি পেয়েছে, V2 - V1। এই আয়তনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যতটা আয়তন বৃদ্ধি পেয়েছে তার একক আয়তনে, একক আয়তন কত ছিল, V1। একক আয়তন কত, V1। আর যতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কি হবে, T2 - T1। তাহলে কি হয়ে গেল, গামা ইকুয়াল টু V2 - V1 বাই V1 ইন্টু T2 - T2, সরি T1। গামা ইকুয়াল টু V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। এক্ষেত্রে দেখো এটা কি, এটা হচ্ছে আয়তনের একক। মনে করো এটা উপরেটা কি হবে, আয়তনের একক। যদি আমি একক লিখি, আয়তনের একক। V1টাও কি, তাহলে নিচে একটা V1 আছে, ওটাও আয়তন ইন্টু এটা কিসের হবে, এটা সময়। এটা কি হবে, সময় না, T2, এটা হচ্ছে T2, এটা হবে তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা। এবার দেখো আয়তনের এককের সঙ্গে আয়তনের একক কেটে যাচ্ছে, শুধুমাত্র কি পড়ে থাকছে, 1 বাই তাপমাত্রার একক, তাপমাত্রার একক। এবার আমরা তাপমাত্রা কি কি জানি, ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, কেলভিন হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে।
তাই জন্যই কিন্তু একে বলা হয় পার ডিগ্রি। উপরে কিছু নেই, জাস্ট নিচে রয়েছে, উপরে কোনো একক নেই। তাহলে নিচে যখন থাকবে শুধুমাত্র এককটা, তখন তাকে কি করা হয়, বাই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, বাই ডিগ্রি সেন্টিগ্রেড, বাই কেলভিন, বাই ডিগ্রি ফারেনহাইট। তোমরা সবাই ক্লাস 9-এ সূচক পড়েছো, যখনই নিচে বাই বলে কিছু থাকবে, মানে 1/x কে আমরা কিভাবে লিখতাম, x-1, ঠিক তেমন 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি লিখবো, ডিগ্রি সেন্টিগ্রেড -1, অথবা বা কেলভিন -1 বা ডিগ্রি ফারেনহাইট -1। বোঝা গেছে কি বললাম? তাহলে কোনো আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের একক কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড -1, কেলভিন -1, ডিগ্রি ফারেনহাইট -1। এবার আমরা এই যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের কয়েকটা দৈনন্দিন জীবনে উদাহরণ দেখে নাও। আগে একটা আলোচনা করেছিলাম রেল লাইনেরটা, আরো কিছু আলোচনা করি। দেখো, যে কাচের শিশির উপরে আমরা অনেক সময় ধাতব পাত দেখি, যেমন কোল্ড ড্রিঙ্কসের যে কাচের শিশিগুলো হয়, তাদের মাথায় দেখবে ধাতব পাত থাকে। ওগুলো যখন খুব জোরে এঁটে যায়, বা যে কোনো কাচের শিশির মাথায় ধাতব পাত, ওষুধের শিশি খুব জোরে এঁটে গেলে তার মধ্যে কি হয়, দেখো, যদি গরম জল ঢালি তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সহজেই খুলে যায়। কারণ কি, গরম জল ঢাললে সেটা কি ক্ষেত্র প্রসারণ ঘটে, ফলে কাচের বোতলের মুখ যেটা, সেটা কিন্তু একই থাকে। কাচের কিন্তু প্রসারণ বেশি ঘটে না, বেশি ঘটে কার, লোহার। যার ফলে কাচের বোতলের মুখের অপেক্ষা লোহার প্রসারণ বেশি বলে লোহার যে ছিপিটা সেটা কিন্তু আলগা হয়ে যায় তাড়াতাড়ি। তাই জন্যই কিন্তু কি হয়, কাচের শিশির বোতলের যে কাচের যে শিশি হয়, তার ধাতব ঢাকনা কিন্তু সহজেই খুলে যায়। আরো কিছু উদাহরণ দিই, যেমন যে ধাতব ব্রিজ যেগুলো হয়, দেখবে লোহার ব্রিজ যেগুলো, সেগুলো কিন্তু একটা দিক কিন্তু দেখবে ব্লক থাকে, মানে একদম আটকানো থাকে, আরেকখানা দিক রোলারের উপরে রাখা থাকে। কারণ দুদিকেই যদি ব্লক থাকে তাহলে কিন্তু একসময় যখন খুব উষ্ণ, মানে তাপমাত্রা যখন খুব বেড়ে যাবে, তখন লোহার ব্রিজ কিন্তু বেঁকে যাবে। কারণ কি, দুদিকেই আটকানো, যার ফলে কি হবে, প্রসারণ তো তাকে ঘটবেই, স্বাভাবিক, এটা তো ন্যাচারাল ব্যাপার যে প্রসারণ ঘটছে। দুদিকেই আটকানো থাকলে কিন্তু একসময় প্রসারণ ঘটতে না পেরে বেঁকে যাবে, যার ফলে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এই জন্য একটা পাশ ব্লক করা থাকলেও আরেকখানা পাশ কিন্তু রোলারের উপরে থাকে, যে বেড়ে গেলেও কিন্তু রোলারের উপরে ওটা মেকআপ হয়ে যাবে, যার ফলে দুর্ঘটনা কিন্তু ঘটে না। এবার এইগুলো কিন্তু বলতেই পারো যে আমাদের বাড়ির সামনে খালের উপরে একটা ব্রিজ ছিল, সেটা তো এরকম দুদিকে আটকানো। আমি ধাতব ব্রিজের কথা বলেছি, যাদের প্রসারণ খুব বেশি হয়। আমি কিন্তু ইট বালি সিমেন্টের ব্রিজের কথা বলছি না। তো যেটা এখন পড়বো, আর তাছাড়া আরো একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে গরুর গাড়ির চাকা বা কাঠের চাকায় লোহার যখন বেল্ট পরানো হয়, তখন কিভাবে পরানো হয়ে থাকে। পেরেকের তো ইউজ না করা, পেরেক, স্ক্রু এগুলো কিন্তু ইউজ করা হয় না, তবুও কিভাবে ওই লোহার বেল্টটা পরানো হয়ে থাকে। দেখো, একটা চাকা, যদি মনে করো এটা একটা গরুর গাড়ির চাকা, এটা কিসের চাকা, কাঠের চাকা। মনে করো এটা কাঠের চাকা, গরুর গাড়ির চাকা। তো এইটার মধ্যে লোহার একটা বেল্ট কিন্তু এখানে পরাবে। কারণ লোহার বেল্ট পরানোর কারণটা কি, মনে করো এটা কাঠের চাকা, শুধু কাঠ রয়েছে, লোহা নেই। এখন কাঠের চাকাটা গড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, মনে করো সামনে একটা বড় পাথর আছে, খুব শক্ত পাথর আছে, আগ্নেয় পাথর, যেটা সহজে ভাঙে না। এবার এটা নিয়ে গিয়ে যখনই এটা ধাক্কা লাগবে, তখন তো কি হবে, কাঠের সঙ্গে লোহার পাথরে যদি ধাক্কা লাগে, তাহলে পাথর কি বেশি কঠিন পদার্থের মধ্যে কি পাথরের কি হয়, শক্ত বেশি হয়, যার ফলে কি হবে, কাঠের চাকা কিন্তু ভেঙে যাবে। এই কারণেই কিন্তু একটা লোহার বেল্ট কিন্তু পরানো হয়ে থাকে, যাতে করে এবড়ো খেবড়ো রাস্তায় পাথর বা অন্য কোনো যদি শক্ত জিনিস থাকে, তাহলেও যাতে চাকাটা না ভেঙে যায়। তো এই লোহার বেল্টটা পরানো হয় কি করে, দেখো, একটা লোহার বেল্ট কিন্তু আগে থেকেই গোল করে নেওয়া হয়ে থাকে, যার পরিধি কিন্তু এই চাকার পরিধি থেকে ছোট হয়। মনে করো এরকম একখানা লোহার বেল্ট এখানে নেওয়া হলো, যার পরিধি কি হবে, চাকার থেকে ছোট হবে। বোঝা গেছে? এইবার এইটাকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা হলেই কি হবে, আমরা জানি ক্ষেত্র প্রসারণ ঘটবে। ক্ষেত্র প্রসারণ যখনই ঘটবে, তখন কি যাবে, এই যে মানে লোহার বেলটা ছিল সেটা তখন এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে গেলে যার ফলে কি হবে, সহজেই এটার মধ্যে লাগানো কিন্তু এটার মধ্যে আটকে দেওয়া যাবে। এইবার একদম চেপে আটকে যায় কি করে তাহলে, কারণ দেখো, যখন উত্তপ্ত থাকবে প্রচুর, তখন তো বড় হয়ে যাবে, কিন্তু সেই উত্তপ্ত লোহার বেলটা এক সময় না এক সময় তো ঠান্ডা হবে তো যখন ঠান্ডা হবে, তখন যেমন প্রসারণ ঘটেছিল তেমন আবার সংকোচনও ঘটবে। যা সংকোচন ঘটার ফলে মনে করো লোহার বেলটা পরানোর সময় এরকম অবস্থায় ছিল,
যখনই সংকোচন ঘটবে তখন কি হবে, এই জায়গাটা চেপে গিয়ে একদম পুরো চাকার সঙ্গে কিন্তু এটা আটকে যাবে। এইভাবেই কিন্তু কাঠের চাকার উপরে লোহার বেল্ট পরানো হয়ে থাকে। এইবার আমরা চলে আসবো, তাহলে বোঝা গেছে কঠিন পদার্থের কিন্তু রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটেই কিন্তু আমাদের কভার হয়ে গেল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তরল পদার্থের কিছু প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, তরল পদার্থের ক্ষেত্রে বলে দিই, যে সমস্ত বস্তুর নির্দিষ্ট আকার বা আয়তন নেই তাদের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ঘটে না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটে। যেমন কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার বা আয়তন থাকে, তাই এক্ষেত্রে তিনটে প্রসারণই ঘটে, ক্ষেত্র, আয়তন, দৈর্ঘ্য তিনটে প্রসারণই ঘটে। কিন্তু তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ এদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। এই জন্য কিন্তু এদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং রৈখিক প্রসারণ গুণাঙ্ক ঘটে না, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই ঘটে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি দৈনন্দিন জীবনে এরকম তরল পদার্থ প্রসারণ হওয়ার জন্য কিছু ঘটনা যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি, অবশ্যই দেখে থাকি। যেমন মনে করো ডাক্তারের থার্মোমিটার, ডাক্তারের থার্মোমিটারে কিন্তু পারদ থাকে, পারদ হচ্ছে কি এক ধরনের তরল ধাতব পদার্থ। ঠিক আছে, তাহলে পারদ যখন থাকে তখন কি হবে, একটা ছোট্ট জায়গায় পারদটা কিন্তু থাকে। এবার যখনই ডাক্তার থার্মোমিটারটা মুখের ভেতর বা কোনো শরীরে কোনো গরম জায়গায় রাখা হয় তখন কি হবে, সেই যে ভেতরে যে ধাতব তরল পদার্থটা থাকে সেটা কি হবে, তার প্রসারণ ঘটে। এবার কোন প্রসারণ ঘটে, সেটা আয়তন প্রসারণ ঘটাঙ্ক ঘটে। কারণ কি পুরো তরলটাই কিন্তু বাড়ছে, পুরো তরলটা যখন বাড়ছে তখন কিন্তু সেটা আয়তনটা বাড়ছে। এবার সেই তরলটা বৃদ্ধি পেয়ে কি হয়, উপরের দিকে উঠে আসে। তো এক্ষেত্রে কিন্তু বলা যায়, এক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তনের প্রসারণ ঘটে থাকে, তাই তো। তো এরকম কিছু উদাহরণ কিন্তু দৈনন্দিন জীবনে আরো আছে, তো সেই সমস্ত জায়গায় আসবো আমরা। তার আগে আমরা যেটা পড়বো সেটা হলো সংজ্ঞা। তো তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়ার আগে আমাদের যেটা পড়তে হবে, তরলের আপাতন প্রসারণ কি আর তরলের প্রকৃত প্রসারণ কি। দেখো, তরল পদার্থটা যদি কোনো ধাতব পাত্রের উপর রাখা হয়, সাধারণত আমরা বাড়িতে যে সমস্ত পাত্র ইউজ করি সেগুলো কি, সেগুলো মানে মনে করো কাঁচের পাত্রের মধ্যে তরল রেখে তো আমরা উত্তপ্ত করি না, আমরা যেগুলো করি সেগুলো কি হয়, স্টিলের পাত্র হয়, অ্যালুমিনিয়ামের পাত্র হয়, তাই না। তো এই সমস্ত বা কপারের পাত্র হয়, এই সমস্ত পাত্রের উপর রেখে কিন্তু আমরা তরলটাকে উত্তপ্ত করে থাকি। তো তরল পাত্রের উপর যখন করি তখন মনে করো স্টিলের পাত্রের উপর আমরা কোনো কিছু, অ্যালুমিনিয়াম পাত্রের উপর আমরা তরলকে উষ্ণতা মানে গরম করছি। এবার তরলের তাপমাত্রা বাড়ার জন্য, যেমন মনে করো এখানে একটা বাটি মানে পাত্র আছে, সেখানে কিছুটা তরল আছে, আমরা নিচ থেকে কিন্তু এটাকে কি করছি, গরম করছি। গরম করার ফলে কি হচ্ছে, তরলের প্রসারণ তো ঘটছে। মনে করো এত পাট অব্দি তরল ছিল, সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য এত পাট অব্দি উঠেছে, তাই না। ঠিক তেমন মানে যে পাত্রটা তো কঠিন পদার্থ নিয়ে তৈরি, তাই না, ঠিক তেমন কঠিনেরও কিন্তু প্রসারণ ঘটবে, কঠিনেরও কিন্তু প্রসারণ ঘটবে, যার ফলে কি হয়, পুরো এক্সাক্ট মানে মাপটা কিন্তু আমরা পাই না। তো এক্ষেত্রে যে প্রসারণটা ঘটছে তরল পদার্থে সেটাকে বলা হয় আপাত প্রসারণ, সেটাকে কি বলা হয়, আপাত প্রসারণ। এবার আপাত প্রসারণের সঙ্গে যদি এই পাত্রের প্রসারণটাও যোগ করে দিই তখন তাকে বলা হয় কি, প্রকৃত প্রসারণ। মানে তরলের কি হবে, তরলের প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। পরীক্ষার সময় কিন্তু আসতে পারে তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু ড্যাশ ইন্টু পাত্রের প্রসারণ, বা আপাত প্রসারণ প্লাস ড্যাশ। বোঝা গেছে কি বললাম। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে আপাত প্রসারণ কি, প্রকৃত প্রসারণ কি, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, দৈনন্দিন জীবনে যদি আরো কিছু উদাহরণ আমরা দিয়ে থাকি তাহলে কি দিব, সেটা হচ্ছে রান্নার যে পাত্র হয় সে পাত্রের মধ্যে সূর্যমুখী তেল অথবা সয়াবিন তেল যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে তেল যখন গরম হয়ে যাবে তখন সেটা আয়তন বেড়ে গেছে। সেক্ষেত্রে বলা যায় যে আয়তন প্রসারণ কিন্তু তরলের ক্ষেত্রে ঘটে থাকে। বোঝা গেছে কি বললাম, আরো আস্তে আস্তে বলবো, তোমরা কিন্তু সাথে দেখো। যারা যারা ভিডিওটা এখন লাইক করোনি তারা কিন্তু এটা প্লিজ লাইক করে দাও ভিডিওটা।
যারা যারা এখনো সাবস্ক্রাইব করি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। এবার যেটা আমরা দেখবো কি আছে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, মনে করো এখন আছে সাধারণ ঘরে আছে মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে যদি আমি সেটাকে 1 ডিগ্রি বাড়ি 26 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেওয়া হয় উষ্ণতা, তাহলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তন, বলছে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটে, আপাত প্রসারণ মানে কি, যেটা সাধারণত চোখের দৃষ্টিতে যেটুকু আমরা দেখতে পাই প্রসারণ ঘটছে, তাকে বলা হয় কি আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি হবে, বলেছিলাম কি তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে আপাত, তাহলে দ্বিতীয়টা কি হবে প্রকৃত। সেক্ষেত্রে কিন্তু প্রকৃতর ক্ষেত্রে কিন্তু কি হবে, যে টোটাল যেটা ঘটবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক প্লাস কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হবে। তো এবার দেখো প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি হবে, এখান থেকেই তোমরা একটা সংখ্যা মুখস্থ করলেই কিন্তু দুটো সংখ্যা মুখস্থ করে নিতে পারবে। যারা যারা লেখোনি তারা ভিডিওটা পজ করে লিখে নাও, তারপর ভিডিওটা স্টার্ট করো। আর যারা যারা লিখে নিয়েছো তারা দেখো আপাতন আয়তন প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে জাস্ট কিছু কিছু ওয়ার্ড, আপাতত জায়গায় আমরা কি লিখে দেবো, এখানে আপাতত কেটে লিখে দেবো প্রকৃত, কি লিখবো প্রকৃত। এখন এটা 1 নম্বর, এখন 2 নম্বর ভাগ চলছে। প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে, একই কিন্তু সংজ্ঞা হবে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলে একক আয়তনে যে, এখান থেকে আপাত কেটে কি করে দেবো, এখান থেকে আপাত কেটে করে দেবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত না লিখে কি লিখবো প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। বোঝা গেছে কি বললাম, একই কিন্তু মানে সংজ্ঞা, জাস্ট আপাতটা ক্ষেত্রে প্রকৃত লিখে দেবো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম। এবার চলে আসি গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে যদি আমি দৈনন্দিন ব্যবহারে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, দেখো আমি কিন্তু আগেই বলেছি তোমাদেরকে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়ে থাকে, কিন্তু তরল আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। কারণ কি, কারণ তরলের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কিন্তু থাকে না, এই জন্যই শুধুমাত্র নির্দিষ্ট আকার না থাকলে দৈর্ঘ্য প্রসারণ কি করে ঘটবে, কারণ দৈর্ঘ্যই তো নেই তরলের কোনো, তাই না, তরল বা গ্যাসের। আচ্ছা এবার যদি বলি যে গ্যাসের ক্ষেত্রে সাধারণ দৈনন্দিন জীবনে কি উদাহরণ আমরা দিতে পারি, গ্যাসের ক্ষেত্রে একটা উদাহরণ আমরা কিন্তু দিতে পারি, সেটা হলো বেলুন। মনে করো বেলুনের মধ্যে আমি গ্যাস ভরেছি মানে কি, মনে করো তুমি যদি মুখ দিয়েই ফোলাও তাহলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু ওর ভেতরে থাকে। এইবার মনে করো ওইটাকে উত্তপ্ত করা হচ্ছে, বেলুনটাকে উত্তপ্ত করলে দেখবো কি যে বেলুনটা আস্তে 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 আরো বেশি করে ফুলছে। কারণ কি, কারণ বেলুনের মধ্যে একটা গ্যাস ছিল, উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, বেলুনের ভেতরে যে গ্যাসটা থাকছে সেটা আস্তে আস্তে গরম হচ্ছে, গরম হলে সেটা কি হবে আরো উত্তপ্ত হতে থাকবে বা আরো আয়তনে বাড়তে থাকবে, এর জন্য কিন্তু বেলুনটা আরো ফুলবে। আরো একটা উদাহরণ যদি খুব ভালো দিতে চাও তাহলে সেটা হলো, মনে করো একটা বোতলের মধ্যে গ্যাস ভরেছো, এবার বোতলটার যে ছিপিটা আছে সেই ছিপিটা খুলে মানে ওইটা সরিয়ে একখানা রবারের কর্কের ছিপি নিয়ে এসে ওই বোতলে রাখে দিলাম। কর্কের ছিপি বলতে কিরকম, দেখবে ওষুধের দোকানে ওষুধের শিশির মধ্যে দেখবে রবারের এক ধরনের মানে ছিপি থাকে, অথবা অনেক ধরনের কাচের বোতলের মধ্যে বিশেষ করে এই ধরনের ছিপি ইউজ করা হয়ে থাকে। রবারের কর্কের ছিপি দেখলো আটকে দিলে, এইবার কি করলে বোতলটাকে যদি উত্তপ্ত করা হয়, প্লাস্টিকের বোতল হলে তো বোতল নিজেই গলে যাবে, আর যদি উত্তপ্ত করা হয় বোতলটাকে, তখন দেখবো যে বোতলের যে বায়ুটা আছে সেটা কি আস্তে 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 গরম হতে থাকবে, এবার আয়তনে বাড়তে থাকবে। এবার আয়তনে তো বাড়বে কি করে, কারণ বোতলের ভেতরে তো কর্কের ছিপি দিয়ে আটকে দেওয়া হয়েছে, যার ফলে বায়ু তো বাইরে বেরোতে পারছে না, কোনো দিক থেকেই বায়ু বাইরে বেরোতে পারছে না। তখন কি হবে, খুব জোরে আওয়াজ করে কর্কটা কিন্তু খুলে উপরের দিকে উঠে যাবে, বোঝা গেছে, বা ছিটকে চলে যাবে। কারণ কি, ভেতরে প্রেসার বাড়ছে, আয়তন বাড়ছে মানে কি ভেতরে প্রেসার বাড়ছে, একসময় প্রেসার সহ্য না করতে পারে, বোতলটা যদি কাচের হয়ে থাকে তাহলে কি হবে, কাচ তো আর বাড়াতে পারবে না, বায়ুর এত ক্ষমতা নেই যে কাচকে আয়তনে বাড়িয়ে দেবে, মানে বায়ুর ক্ষমতা আছে কিন্তু বোতলে ওইটুকু বায়ুর ক্ষমতা নেই যে কাচকে আলাদা করে দেবে। সে কি করবে, বেরিয়ে যাওয়ার জন্য মানে যে জায়গাটা কমজোরি সে জায়গাটা খুঁজবে। কমজোরি কোন জায়গাটা, বোতলের মুখটা, ওখানে রবারটা সরিয়ে দিলেই তো বোতলটা আলগা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু রবারের
খুবই প্রেসারে রবারের কর্কটাকে ছিটকে ফেলে দেবে। বোঝা গেছে কি বললাম? এইভাবে এইগুলো কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের, কার আয়তন প্রসারণ গুণাঙ্ক? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের খুব ভালো উদাহরণ। এইবার যদি আমরা চলে আসি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়, একই তরলের যা গ্যাসেরও কিন্তু তাই। এবার চলে আসি আর গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি। দেখো, গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের উদাহরণ তো তোমাদের দিয়েই দিয়েছি। স্থির চাপে, এক্ষেত্রে চাপ কিন্তু স্থির থাকতে হবে, নির্দিষ্ট ভরের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করতে, মানে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তনের প্রসারণ ঘটে বা বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে কি বললাম? এখান থেকে এইটুকুই আসবে, এর থেকে বেশি কিছু আসবে না। এইবার চলে আসি আমরা নেক্সট টপিক, যেটা কি তাপের পরিবাহিতা। আমরা সবাই জানি তাপ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারে, কিন্তু তার জন্য কিন্তু কিসের দরকার হয়? মাধ্যমের দরকার হয়। তার জন্য কিসের দরকার হয়? মাধ্যমের দরকার হয়। এইবার দেখো, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তাপ পরিবাহিত হতে পারে যে সমস্ত পদার্থ, কিছু কিছু পদার্থ আছে যারা কিনা তাপ পরিবহন করতে পারে, মানে তাপকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে, এদেরকে বলা হয় তাপের সুপরিবাহী। আর কিছু কিছু পদার্থ আছে তাকে বলা হয় কি, যে তাপ পরিবহন করতে পারে না, তাদের বলা হয় তাপের কুপরিবাহী। বোঝা গেছে কি বললাম? আর তাপের পরিবাহিতা কি করে, কাকে বলা হয়? তাপ যে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে, এই ক্ষমতাটাকে বলা হয় তাপের পরিবাহিতা। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যে তাপের পরিবাহিতার কিছু উদাহরণ আমরা দেখব। সেগুলো কি কি? সেগুলো হলো, মনে করো যে রান্না হচ্ছে বাড়িতে, বাড়িতে রান্না কিসের উপর হচ্ছে? সাধারণত ধাতব পাত্রের উপরই হয়, যেমন করে কড়াইতে রান্না করে অনেকে। তো সেই রকম একটা কড়াইতে যখন রান্না হচ্ছে, আর একটা ধাতব খুন্তি, মনে মনে করো ধাতব খুন্তি, যার হাতলে কিন্তু প্লাস্টিক থাকে না, মনে করো পুরোটাই লোহার বা পুরোটাই ধাতু, স্টিল, অ্যালুমিনিয়াম, লোহার, যে কোনো একটা কিছু হোক না কেন, ধাতব খুন্তি একটা কড়াই কিন্তু ওর মধ্যে দিলে, এইবার রান্না যখন হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে ধাতব খুন্তিটা যদি ওই কড়াইয়ের মধ্যে থাকে, দেখবে সেখানে ধরতে গেলে হাতে কিন্তু গরম লাগবে, তাই না? ধাতব প্রান্তটা কিন্তু মানে যেখানে তুমি ধরছো সেটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে নেই, তবুও তোমার গরম লাগবে। কারণটা কি? কারণ ধাতব পদার্থ কিন্তু তাপের জন্য খুবই সুপরিবাহী পদার্থ হয়। এবার ধাতব খুন্তিটা যখনই এক প্রান্ত ধরছো, তখন কিন্তু ওই খুন্তিটা তোমার শরীরের মধ্যে তাপকে পরিবহন করে দিচ্ছে, যে কারণেই কিন্তু তোমার হাতে গরম লাগছে। সেক্ষেত্রে যদি একটা কাঠ হয়, কাঠ কিন্তু কি তড়িৎ তাপ দুটোরই কুপরিবাহী। এইবার কাঠ কি করবে? কাঠের মধ্যে যখন এরকম ধাতব খুন্তির জায়গায় যদি কাঠের খুন্তি ইউজ করো, তাহলে কাঠ তড়িতের কুপরিবাহী হওয়ার কারণে সে কিন্তু তোমার শরীরের মধ্যে তাপকে পরিবহন করতে পারবে না, যার ফলে কি হবে? তোমার গরম লাগবে না। বোঝা গেছে কি বললাম? এরকম বেশ কিছু উদাহরণ তোমাদের রয়েছে যেগুলো তোমরা দেখবে। আর তো আজকে এই অবধি, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা যারা ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। কারণ কারণ এরপর থেকে কিন্তু তোমাদের আসতে চলেছে অনেক ইন্টারেস্টিং ভিডিও আর ডেইলি রুটিন বেসিক একটা ক্লাস আমরা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য। যারা যারা সত্যি সত্যি প্রিপারেশন নিচ্ছ মন দিয়ে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস